আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি হিসাব বিজ্ঞান 3 অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি থেকে, অর্থাৎ বোর্ড বইয়ের 35 পৃষ্ঠায় সৃজনশীলটি আছে 4 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। বোর্ড বইয়ের 4 নং সৃজনশীল প্রশ্নের উত্তর আজকে সমাধান করব। এসএসসি হিসাব বিজ্ঞান 3য় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি থেকে আমরা কাজ করছি। আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড দিয়ে ফেলেছি, সো ভিডিওগুলো একটু দেখে তারপর ক্লাসগুলো করে ফেলো, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। ওকে, দেখো এখানে লেখা আছে আলম সার্ভিসেস সেন্টার 1 জানুয়ারি 2017 তারিখে নগদ 5 লক্ষ টাকা, 75,000 টাকার আসবাবপত্র, 55,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন। উক্ত মাসে তার অন্য লেনদেনগুলো ছিল: 2 তারিখে ছিল জানুয়ারি অফিস ভাড়া পরিশোধ, 10 তারিখে কাগজ ক্রয়, 12 তারিখে কম্পিউটার মেরামত, 20 তারিখে মজুরি প্রদান চেকে, 25 তারিখে হচ্ছে প্রশিক্ষণ ভাতা। তো আমরা এখানে যেটা নির্ণয় করব, কাজ করব, সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করব এবং কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করব, এছাড়াও একটা ক্রেডিট ভাউচার প্রস্তুত করব। মোটামুটি ইজি প্রশ্নটা। দেখো, তো আমরা প্রথমে ক নং প্রশ্নের উত্তর করব। সো প্রথমে দেখো, ক নং প্রশ্নের উত্তরে চেয়েছিল প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়ের সূত্রটা কিন্তু এর আগে আমরা 2 নং সৃজনশীলে আলোচনা করেছিলাম। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়ে আমরা যে কাজটা করি, মোট সম্পদ থেকে মোট দায় বাদ দেই এবং সেই সম্পদটা হবে প্রারম্ভিক এবং সেই দায়টা হবে কিন্তু প্রারম্ভিক। বছরের প্রথমে যে সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে, সেখান থেকে বছরের প্রথমে যে দায় নিয়ে ব্যবসা শুরু করে, দায়টা বাদ দিতে হবে সম্পদ থেকে, তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হয়ে যাবে। তো এখন এই অঙ্কে দেখো, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে গেলে আগে প্রারম্ভিক সম্পদ ও দায়ের পরিমাণটা আমরা খুঁজে বের করে নিই। দেখো এখানে লেখা আছে 1 জানুয়ারি 2017 তারিখে নগদ 5 লক্ষ টাকা এবং 75,000 টাকার আসবাবপত্র ও 55,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেন। তো সবার আগে আমি একটা কথা বলে রাখি, যদি কখনো ঋণের কথা উল্লেখ থাকে তাহলে ধরে নিবা সেই ঋণের টাকাটা আসলে নগদ প্লাস, মানে নগদ টাকা নামক সম্পদ, আবার প্লাস হচ্ছে ঋণ নামক দায়। এই ঋণ কথাটা কি বোঝাচ্ছে? ঋণ কথাটা দ্বারা কিন্তু সম্পদ এবং দায় দুটোই বোঝাচ্ছে। কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। কি বললাম? এই ব্যাংক ঋণ দ্বারা সম্পদ এবং দায় দুটোই বোঝাচ্ছে। অর্থাৎ কখনো যদি ঋণের কথা উল্লেখ থাকে, ঋণ এবং দেনাদার কিন্তু দুটো আলাদা বিষয়। সো কখনো যদি ঋণের কথা উল্লেখ থাকে, ঋণের কথা উল্লেখ থাকলে অবশ্যই যে কাজটা করতে হবে, ওই ঋণের টাকাটা নগদের সাথে যোগ করে দিতে হবে। তো আমরা এখানে যে ছকটা করব, তারিখ বিবরণ টাকা, মূলত ক নাম্বারে পরিমাণ নির্ণয় করতে হয় বিভিন্ন রকম। তো পরিমাণগুলো নির্ণয় করতে গেলে আমাদেরকে এই ছকটা ব্যবহার করতে হয়। তো যে পরিমাণে নির্ণয় করতে বলুক না কেন, তারিখ বিবরণ টাকা। তো এখানে আমাদেরকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে প্রারম্ভিক মূলধনের পরিমাণ, তো প্রথমে আমরা লিখব কি সম্পদ সমূহ। কি লিখব? সম্পদ সমূহ। তুমি এখানে লিখতে পারো প্রারম্ভিক সম্পদ লিখতে পারো, হ্যাঁ। আর এখানে কি দিবা? 2000 কত সাল বলো? 2017 সাল। এখানে 2017 সালের জানুয়ারির 1 তারিখের লেনদেন, তাই না? সো জানুয়ারির 1 তারিখ লিখে দিলাম। আর প্রারম্ভিক সম্পদ সমূহ নির্ণয় করবো এখন আমরা। তো আমরা প্রারম্ভিক সম্পদের মধ্যে পেলাম প্রথমে দেখো নগদ টাকা 5 লক্ষ টাকা। সো এখানে আমরা লিখবো কি নগদ কত? 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করে। তারপর দেখো আসবাবপত্র নিচে কত? আসবাবপত্র কত নিছিল? 55,000 টাকা। এই যে 55,000 টাকা। এইবার যে প্রবলেমটা ফেস করতে হচ্ছিল, যেটা আমি প্রথমে বলতেছিলাম, তুমি বুঝতে একটু সমস্যা হচ্ছিল, 55,000 টাকার ব্যাংক ঋণ নিচ্ছে। আসবাবপত্র 75,000 টাকা, দুঃখিত, এখানে 75,000 টাকা হবে আসবাবপত্র। ওকে, আসবাবপত্র 75,000 টাকা। আর এই যে 55,000 টাকা যে ঋণ নিছে, এই 55,000 টাকা নগদ টাকার সাথে যোগ করতে হবে, কারণ এটা নগদ সম্পদ, মানে নগদান হিসেবে সম্পদ, আবার ঋণ হিসেবে দায়। সো এটা দুটো চিন্তা করতে হবে এটাকে নিয়ে। সো এই 55,000 টাকা নগদের সাথে কি করব? যোগ করে দিব। এখানে লিখবো কি? 5,55,000 টাকা। কথাটা যেন মাথায় থাকে। এখানে আমরা চাইলে কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারি 5 লক্ষ যোগ 55,000। 5 লক্ষ যোগ 55,000 সমান 5,55,000 টাকা। তাহলে নগদের টাকাটা কেন 5 লক্ষ টাকা থাকা সত্ত্বেও আমরা 5,55,000 লিখলাম? যদি কখনো এরকম ঋণের কথা উল্লেখ থাকে, যে কোনো ঋণের কথা যদি উল্লেখ থাকে বছরের প্রথমে, তাহলে ঋণের টাকাটা নগদান হিসেবের সাথে যোগ করে দিতে হয়, ওটাকে নগদ হিসেবেও কাউন্ট করতে হয়। তারপর আসবাবপত্র নিছিল 75,000। সো মোট কত হয় দেখো, 3টা শূন্য
5 আর 5 10 শূন্য, হাতে 1 7 1 8, 8 5 13 3, হাতে 1 5 আর 1 6, 6,30,000 টাকা। এখানে হবে কত? 6,30,000 টাকা। দেখো মোট 6,30,000 টাকা। এবার এখান থেকে আমরা বাদ দিব কি? দায় সমূহ। বাদ দায়। তো দায় যদি বাদ দেয়, এখানে দায় ছিল একটাই, কি ছিল বলো? দায় ছিল শুধুমাত্র ব্যাংক ঋণ। এই যে দায় সমূহ ছিল কি? ব্যাংক ঋণ। সো ব্যাংক ঋণটা আমরা কি করব? এখান থেকে বাদ দিয়ে দেব। ব্যাংক ঋণটা যদি বাদ দেই তাহলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। তো আমি একটু আলাদা কালার ব্যবহার করি, বুঝতে সুবিধা হবে। ব্যাংক ঋণ কত টাকা ছিল? শুধুমাত্র 55,000 টাকা ছিল ব্যাংক ঋণ। সেই 55,000 টাকা এখান থেকে বাদ দিয়ে দাও। 55,000 টাকা বাদ দিয়ে দাও, তাহলে হবে কত? 5,75,000 টাকা। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এখানে ডাবল দাগ দিয়ে আটকায় দাও। তো এখানে আমরা লিখবো কি? এটা শিরোনাম কি লিখবো? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। ওকে, তাহলে প্রারম্ভিক মূলধন 5,75,000 টাকা। এভাবে আমাদেরকে নির্ণয় করতে হবে। এবার দেখো খ নম্বরে আমরা চলে যাব। তার আগে তাহলে এটা মাথায় রাখবা, এই ছক ছাড়াও কিন্তু তুমি সমাধান করতে পারবে। তাই এটা চাইলে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়টা বাদ দিলেই হতো। সো এই হচ্ছে আমাদের কাজ ক নম্বরে। এখন চলো আমরা খ নম্বরে যাই। খ নম্বরে বলেছিল যে উপযুক্ত লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তো আমরা ছকটা কিভাবে করব একটু আমি একটু বিস্তারিত বলি। ছকটা হচ্ছে প্রথমে আমাদেরকে তারিখ দিতে হবে, তারপরে হচ্ছে হিসাব। হ্যাঁ, হিসাব খাত বা পক্ষ। এখানে তুমি খাত লিখতে পারো, চাইলে খাত কথাটা লিখতে পারো, আবার এখানে চাইলে তুমি পক্ষ লিখতে পারো, শুধু পক্ষ। হিসাব খাত বা পক্ষ, এই যে পক্ষ, হিসাব খাত আর হচ্ছে পক্ষ, যে কোনো একটা লিখতে পারো। তারপর নির্ণয় করতে বলছে কি? লেনদেনগুলোর কারণ সহ। তাহলে কারণ, এই যে কারণের ঘর দিলাম, দেখো এই যে কারণের ঘর, আর হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। তো এই ডেবিট ক্রেডিটের ঘর দিলাম, আর একটা ঘর হবে কি? টাকার পরিমাণ। সো মাথায় রাখবা এটা ডেবিট ক্রেডিট কারণ সহ বললে কারণের ঘরটা দিবা। আর যদি শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলে তখন আর তেমন কিছু করতে হবে না। শুধু ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে কারণের ঘরটা ছাড়াই এই বাকি ঘরগুলো দিলেই হবে। কথাটা মাথায় রেখো। ওকে, চলো আমরা তাহলে এখন লেনদেনগুলো নিয়ে বিশ্লেষণ করি। বলেছিল কি? উপযুক্ত লেনদেনগুলো কারণ সহ। তাহলে সবগুলো লেনদেনের কাহিনী এখানে আনতে হবে। প্রথমে দেখো, আলম সার্ভিস সেন্টার 1 জানুয়ারি 2017 তারিখে নগদ 5 লক্ষ টাকা, নগদ 5 লক্ষ, সাথে কি ঋণের টাকাটা যোগ করতে হবে 55,000 টাকা। তাহলে নগদান হিসাব হবে কত? নগদান হিসাব হবে 5,55,000 টাকা হবে। সেখানে লিখবো কি? নগদান হিসাব। একটা পক্ষ হবে নগদান হিসাব। তারপর কি নিয়ে ব্যবসা শুরু করতেছে? আসবাবপত্র। সো হবে আসবাবপত্র। আসবাবপত্র হিসাব। তারপর হবে কি? ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করতেছে, এজন্য আমরা লিখবো কি? ব্যাংক ঋণ হিসাব। কি লিখবো? ব্যাংক ঋণ হিসাব। তারপরে মূলধন হিসাব। কি হবে? মূলধন। সবকিছুই তো মূলধন হিসেবে নিছে, মূলধন হিসাব। এখন দেখো আমরা যেটা করব, এখানে তিনি যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করতেছে, প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়বে না কমবে বলো? মালিক যদি প্রতিষ্ঠানে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে, তা প্রতিষ্ঠানে নগদ টাকা বাড়বে না বলো? নগদের পরিমাণটা বৃদ্ধি পাবে। আর নগদ টাকা কিন্তু একটা সম্পদ। সো নগদ টাকা যত বাড়বে সম্পদটা তত বাড়বে, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। সো এখানে কারণের ঘরে লিখবো সম্পদ বৃদ্ধি। কি লিখবো? সম্পদ বৃদ্ধি। কারণ সম্পদ বৃদ্ধি। এখন এখানে ডেবিট হবে। তো এই ডেবিট কেন হলো? কারণ হচ্ছে সম্পদ বৃদ্ধি পাইছে। টাকার পরিমাণ কত? 5,55,000 টাকা। এই 55,000 কোথা থেকে আসলো? ছিল এখানে 5 লাখ, হলো 55,000। এটা কিন্তু তুমি কমেন্ট করবা, স্যার এটা ভুল করছেন আপনি। আসলে ঋণের টাকাটা নগদের সাথে যোগ করতে হয়। একটু খেয়াল করে শুনো, ঋণের টাকাটা নগদের সাথে যোগ করে দিতে হয়। তো নগদ ছিল 5 লাখ আর ঋণ ছিল 55,000, দুটো মিলে 5,55,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো, আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করতেছে। তো আসবাবপত্র নামক সম্পদটা কি বৃদ্ধি পাচ্ছে না প্রতিষ্ঠানে? তো সম্পদ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, আসবাবপত্র নামক এই সম্পদ বৃদ্ধি পেলে কি হয় বলো? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এই কারণে ডেবিট হবে। সেখানে লিখবো কি? ডেবিট। কত টাকার আসবাবপত্র নিচে? 75,000 টাকা। লিখবো এখানে 75,000 টাকা। এবার দেখো, ব্যাংক ঋণ নিছিল। কি নিছিল? ব্যাংক ঋণ। ঋণ কি? একটা দায়। ব্যাংক ঋণ একটা দায়, কারণ তাকে ভবিষ্যতে সুবিধা দিতে হবে। সে কিন্তু টাকাটা গলায় পা দিয়ে আদায় করে নিবে যে কোনো মূল্যে, তাই না? তাহলে তার টাকা যেহেতু পরিশোধ করতে হবে, সেটা একটা দায়। আর দায় যত বৃদ্ধি পায় তত ক্রেডিট হয়। আয়, দায়, মালিকানা সত্ত্বে, তিনটা বৃদ্ধি পেলে
ক্রেডিট হয়। তো এখানে ব্যাংক ঋণ নামক দায়টা বৃদ্ধি পাচ্ছে না, ব্যাংক ঋণ নামক দায় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট হবে। সো আমরা এখানে লিখবো কি ক্রেডিট। ক্রেডিট কত টাকার ব্যাংক ঋণ নিছে বলো তো? ব্যাংক ঋণ নিছে হচ্ছে তোমার 55,000 টাকা। সো এখানে লিখবো 55,000 টাকা। আর এখানে দায় বৃদ্ধি লিখবো, কি লিখবো? দায় বৃদ্ধি। এবার দেখো সবকিছুর মূলে এটা মালিকের মূলধন হিসেবে কাউন্ট করা হবে। কেন? কারণ মালিক দিচ্ছে এগুলো। তো এখানে মালিক দিচ্ছে কি কি? মালিক দিচ্ছে মূলত নগদ টাকাটা আর আসবাবপত্রটা। ঋণ কিন্তু ব্যাংক দিচ্ছে, এটা কিন্তু মালিক দিচ্ছে না। ব্যাংক দিচ্ছে, ব্যাংক আবার নিয়ে নেবে, কিন্তু মালিকের সত্ত্ব কতটুকু? মালিক দিচ্ছে নগদ টাকাটা। তো নগদ এখানে তো দুই রকম নগদ, একটা হচ্ছে ঋণের টাকা আর একটা হচ্ছে মালিকের টাকা। তো আমরা মালিকেরটা কাউন্ট করব। মালিক দিছে 5 লাখ আর ঋণ ব্যাংক দিছে 55,000। মোট নগদ হচ্ছে 5,55,000, কিন্তু আমরা লিখবো 5 লক্ষ, কারণ এখানে মালিক দিচ্ছে 5 লক্ষ। আর মালিক দিচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে আসবাবপত্র। ওটাও একটা কি? আসবাবপত্র একটা সম্পদ, ওটাও একটা মূলধন। সো মালিক দিচ্ছে 5,75,000 টাকা, আসবাবপত্র প্লাস নগদ সহ 5,75,000 টাকা। এখানে লিখবো 5,75,000 টাকা। এবার কথা হচ্ছে মালিক যখন দিচ্ছে, মালিকের সত্ত্বটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। মালিক প্রতিষ্ঠানে যত টাকা দিবে মালিকের সত্ত্বটা ততই বৃদ্ধি পাবে। আর মালিকের সত্ত্ব যখন বৃদ্ধি পাবে তখনই কি হবে? ক্রেডিট হবে। কারণ আয়, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটা বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা এখানে লিখবো কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আমার লেখা কিন্তু খুব সুন্দর না, তামিল ভাষা একবারে, সো একটু বুঝে নিও। মালিকানা সত্ত্ব বৃদ্ধি, হ্যাঁ, লেখা না বুঝলে বইলো। মালিকানা সত্ত্ব বৃদ্ধি, আর এখানে কি হবে? ক্রেডিট হবে, ক্রেডিট। ব্যাস, এবার চলো আমরা পরের এন্ট্রিতে চলে যাই। এখন আমরা যাব 2 তারিখে। জানুয়ারির অফিস ভাড়া, জানুয়ারি 2 তারিখে অফিস ভাড়া পরিশোধ 22,000 টাকা। দেখো এইখানে প্রথম কথাটা আমি বলছি না যে আমরা কিন্তু এই প্রত্যেকটা লেনদেনকে দুটো ভাগে যে বিভক্ত করতে, দুটি পক্ষ যে নির্দিষ্ট করতে আমরা কিন্তু পারবো না। তো এই দুটি পক্ষ নির্দিষ্ট করাটাই আগে আমাদের কাজ। তো এখন আমরা প্রথমে দেখব এখানে নগদ সম্পর্কিত কিছু একটা জড়িত থাকবে, নগদ অথবা বাকি, মানে মামু সম্পর্কিত, টাকা সম্পর্কিত একটা ঘটনা থাকবে। তো হয় সেটা নগদে, না হয় সেটা বাকি। টাকা ছাড়া তো লেনদেন হবেই না। তো হয় নগদে, না হলে কি বাকিতে। তাহলে এইখানে নগদে হয়েছে না বাকিতে হয়েছে? দেখো তো এখানে অফিস ভাড়া পরিশোধ 22,000 টাকা, তাহলে তো নগদেই হয়েছে। তো নগদ টাকায় যেহেতু ভাড়া পরিশোধ করছি, তাহলে নগদ টাকা প্রতিষ্ঠানে কমবে না বাড়বে? আমি ভাড়া দিছি, তাহলে আমার প্রতিষ্ঠানের টাকা চলে যাবে। তো ভাড়া দিলে প্রতিষ্ঠানের টাকা চলে যাবে। তো প্রতিষ্ঠানের টাকা যদি চলে যায়, তাহলে প্রতিষ্ঠানের নগদ টাকা নামক একটা সম্পদ চলে যাবে। নগদটা একটা সম্পদ হ্রাস পাবে। আর সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। সম্পদ কমে গেলে কি হয়? ব্যয় এবং সম্পদ দুটো বৃদ্ধি পেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। সো আমরা এখানে কি লিখবো? নগদান হিসাব ক্রেডিট লিখবো। কি লিখবো? নগদান হিসাব ক্রেডিট। এই যে ক্রেডিট। কেন ক্রেডিট লিখলাম? কেন ক্রেডিট লিখলাম বলো তো? কারণ এটা কি? সম্পদ হ্রাস, নগদ টাকা নামক সম্পদ হ্রাস। তাহলে কারণে ঘরে আমরা লিখবো কি? সম্পদ হ্রাস। এখন দেখো সম্পদ হ্রাস লিখলাম, ভাড়া কত টাকা? 22,000 টাকা। তাহলে এখানে লিখবো কত? 22,000 টাকা। এবার চলো আমরা কিন্তু ডেবিটটা সবসময় উপরে লিখি। ডেবিট গুলো কোথায় লিখি? উপরে। আর ক্রেডিট গুলো নিচে লিখি। ডেবিট উপরে, ক্রেডিট নিচে, মাথায় রাখবা সবসময়। ওকে, তাহলে আমরা প্রথমে ডেবিট লিখি। তার প্রথম জায়গাটা ফাঁকা রাখছি, কারণ আমাদেরকে আইডেন্টিফাই করতে এখনো কঠিন লাগে, একটু দুটো পক্ষ আইডেন্টিফাই করতে কঠিন লাগে। এই কারণে আমরা একটু যতদিন শেখা লাগে ততদিন একটু আমরা নর্মাল নিয়মে শিখবো, ঠিক আছে? ওকে, তারপর দেখো আমাদের এখানে কাহিনীটা কি, কাজটা কি, মানে ঘটনাটা কি? ঘটনা হচ্ছে ভাড়া। ঘটনাটা কি? ভাড়া। তাহলে এই ভাড়া হচ্ছে একটা ব্যয়। ভাড়াটা কি? একটা ব্যয়। আর ব্যয় যত বৃদ্ধি পায় তত ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই না? তো ভাড়া নামক ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে না। ব্যয়ের নামটা লিখবো আমরা ব্যয় হিসাব লিখবো না। কি লিখবো? ব্যয়ের নামটা। ব্যয় কোন ঘটনার কারণে ব্যয়টা হলো? তাহলে ঘটনা হচ্ছে ভাড়া। সো এখানে লিখবো কি? ভাড়া হিসাব। ভাড়া হিসাব, এটা ডেবিট হবে। কেন ডেবিট হবে? কারণ ভাড়া নামক ব্যয় বৃদ্ধি পাইছে। সেখানে লিখবো কি? ব্যয় বৃদ্ধি। এই ঘরগুলোর মধ্যে কারণের ঘরে মূলত আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব ছাড়া অন্য কিছুই আসবে না। তারপর কত টাকা বলতো? 22,000 টাকা। সো এখানে লিখবো 22,000 টাকা। এবার দেখো 10 তারিখে, জানুয়ারি 10 তারিখে কাগজ ক্রয় করা হলো। সো এখানে দেখো কাগজ ক্রয় করা হলো। প্রথমে যে বলছি না একটা কথা
যে হচ্ছে এখানে আমার অর্থ সম্পর্কিত ঘটনাটা আগে চিহ্নিত করব। অর্থটা কি, মানে দিছে নাকি বাকি, দিছে নাকি বাকি, এরকম একটা চিহ্নিত করতে হবে। তো দেখো এখানে কাগজ ক্রয় করা হলো 5,000 টাকা। তো এই 5,000 টাকা কি প্রতিষ্ঠান থেকে চলে যাবে না নগদ টাকা? এখানে তো বলা নেই বাকিতে না নগদে, তার মানে নগদে। নামও লেখা থাকলে বুঝতাম যেটা বাকিতে হইছে, তাহলে নগদ টাকা চলে যাবে। তো নগদ টাকা নামক সম্পদ কমে যাবে, দেখে নগদান হিসাব ক্রেডিট লিখব। নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। কেন ক্রেডিট হলো সেটা বুঝতে হবে, কারণ এখানে সম্পদ হ্রাস পাইছে। কারণটা কি, অটোমেটিক কিন্তু চলে আসছে সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস। তারপর দেখো কাগজ ক্রয়, ক্রয় একটা কি ব্যয়, ক্রয় কি একটা ব্যয়। সো এখানে কিন্তু ক্রয়টা ব্যয় হবে না, কারণ এখানে ক্রয় বলতে আমরা বুঝে থাকি যেটা পণ্য ক্রয়, ক্রয় বলতে কি পণ্য ক্রয়। আর এই যে কাগজ ক্রয় করা হয়েছে এটা হচ্ছে মণিহারি। প্রতিষ্ঠানে কাগজ, খাতা, কলম, পেন্সিল, রাবার এই ধরনের যত কিছু আমরা ব্যবহার করি সেগুলোকে কি বলা হয়, যত প্রকার কাগজ, কলম, পেন্সিল, খাতা যত প্রকার ব্যবহার করি সবগুলোকে কি বলা হয়, মণিহারি বলা হয়। যেগুলোর দাম একদম কম এবং 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ব্যবহার করা হয় সেগুলোকে কি বলা হয়, মণিহারি বলা হয়। তো আমরা এখানে কাগজ ক্রয়, ক্রয় হিসাব লিখবো না, লিখবো কি মণিহারি হিসাব লিখবো। কি লিখবো, মণিহারি হিসাব, মণিহারি। সো মাথায় রাখবা কাগজ, কলম, পেন্সিল, রাবার যাই ক্রয় করুক আমরা মণিহারি হিসাব লিখবো। আর মণিহারি হিসাব এখানে ডেবিট হবে। কি হবে, ডেবিট। কেন ডেবিট হলো, কারণ এই মণিহারিটা একটা ব্যয়, মণিহারিটা কি একটা ব্যয়, ব্যয়। আর ব্যয়টা হচ্ছে বৃদ্ধি পাইছে, ব্যয়ের পরিমাণ বেড়ে গেছে, তো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে কত টাকা হবে, 5,000 টাকা। এখানে লিখবো 5,000 টাকা। ক্রেডিট পাশেও হবে কত, 5,000 টাকা, ব্যাস। সো ব্যাপারটা বুঝতেছো, আমরা ব্যয় হিসাব লিখি না, তো ব্যয়ের খাতটার নাম লিখি, মানে কোন খাতে ব্যয় হয়েছে সে ব্যয়ের ঘটনাটা লিখি। এখন কাগজ, কলম, পেন্সিল, রাবার, একটা 5 টাকা দিয়ে রাবার কিনে তুমি লিখবা, ক্রয় হিসাব লিখবা বলো না। এই জন্য আমরা ছোট ছোট হিসাবগুলো একসাথে না লিখে, মানে আলাদা আলাদা না লিখে, বারবার না লিখে একবারে লিখে দেয় মণিহারি নাম দিয়ে, মণিহারি সাপ্লাইজ, হ্যাঁ এই ধরনের কাজ করি। আচ্ছা, তারপর দেখো 12 তারিখে কি বলছে, 12 তারিখে কম্পিউটার মেরামত করা হলো 32,000 টাকা। এই মেরামতের কাজটা নিয়মিত করতে হয়। একটা কম্পিউটার অপারেটিং সিস্টেম, একটা অফিসে, সেখানে তো অবশ্যই কম্পিউটার মেরামত খরচ হবে, নিয়মিত হবে। এটা প্রতিদিন হতে পারে, কয়েকবার হতে পারে, প্রতিদিনে, মাসে হতে পারে, বছরে হতে পারে, নাও হতে পারে। সো মেরামতটা একটা খরচ ওদের, তো মেরামত খরচটা এখানে কিন্তু বৃদ্ধি পাইছে, ব্যয়টা বৃদ্ধি পাইছে। এই জন্য আমরা লিখবো কি মেরামত হিসাব। কি লিখবো, মেরামত হিসাব ডেবিট, মেরামত হিসাব ডেবিট। কেন ডেবিট বলো তো, কারণ মেরামত একটা কি ব্যয়, মেরামত একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইছে। সেখানে লিখবো কি ব্যয় বৃদ্ধি, কারণের ঘরে ব্যয় বৃদ্ধি। কত টাকা কম্পিউটার মেরামত করছে, 32,000 টাকা। সেখানে লিখবো 32,000 টাকা। এবার দেখো, তারপরে দেখো আমি তো বাকিতে কাজ করিনি, মানে টাকা সম্পর্কিত যে ব্যাপারটা, মেরামত কি এমনি এমনি হয়েছে বলো, টাকা দেয়া লাগছে না, নগদ টাকা দেয়া লাগছে। তো নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাবে না, তো প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেলে নগদান হিসাব বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, নগদ টাকার পরিমাণটা হ্রাস পাবে। এই জন্য এখানে লিখবো কি নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট 32,000 টাকা। আর এখানে হচ্ছে কি নগদান হিসাব সম্পদ হ্রাস, এই সম্পদ হ্রাস পাইছে বলেই নগদান হিসাব ক্রেডিট, কারণ সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তারপর আছে কি জানুয়ারি 25 বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি 13,000 টাকা। সো এখানে টাকাটা আমরা ব্যাংকের মাধ্যমে পেয়েছি নিশ্চয়ই, আমরা যে সেবাটা দিচ্ছি এটা একটা প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণ দেওয়া হয়। আমার প্রতিষ্ঠানটা হচ্ছে মূলত প্রশিক্ষণ দেওয়ার জন্য, তো এই তার মানে আমার আয়ের উৎসটা হচ্ছে প্রশিক্ষণ। তো আমি যখন প্রশিক্ষণ দেবো তখন আমার কি হবে, প্রশিক্ষণ দেওয়ার কারণে একটা আয় বৃদ্ধি পেল না, এটা হচ্ছে একটা সেবা আয়, সেবাদানকারী প্রতিষ্ঠান, সেবা আয়। সো সেবা আয়টা যখন বৃদ্ধি পাবে, আয় ক্রেডিট, কারণ আয় বৃদ্ধি পাচ্ছে আর টাকাটা কিন্তু আমি পাচ্ছি, সো ব্যাংকে টাকা বৃদ্ধি পাবে। চেকে কি বলছে, বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি, না এখানে ব্যাংক হিসাব আসবে না, নগদান হিসাব আসবে, কারণ আমি টাকাটা নগদে পাচ্ছি। সো এখানে লিখবো কি নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। কেন ডেবিট, কারণ কি সম্পদ বৃদ্ধি, নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি। কত টাকা, 13,000 টাকা, 13,000 টাকা। এবার দেখো এটা কিন্তু আমি আমার সেবাদানকারী প্রতিষ্ঠানে আমি সেবা দিয়েই মূলত রোজগার করে থাকি। সো আমি এখানে লিখবো কি সেবা আয় হিসাব। কি লিখবো, সেবা আয় হিসাব। সেবা আয় হিসাব কি হবে, ক্রেডিট হবে,
কেন ক্রেডিট হলো? কারণ সেবা নামক আয়টা বৃদ্ধি পাইছে। সেখানে লিখবো 13,000 টাকায় লিখবো এবং সম্পদ আয় বৃদ্ধি লিখবো। কি লিখবো? আয় বৃদ্ধি। কি লিখবো বলো? আয় বৃদ্ধি লিখবো। আয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। সো এই হচ্ছে আমাদের কাজ। আমরা যেটা দেখলাম এখানে আরেকটা এন্ট্রি মিস্টেক হলো, একটু দেখো, আমি একটু দেখাচ্ছি। এই যে জানুয়ারি 20 তারিখেরটা এখানে হওয়ার কথা ছিল, তো আমি এখানে নিচে করে দিচ্ছি 20 তারিখেরটা। দেখো 20 তারিখে বলছিল কি চেকে মজুরি প্রদান করা হলো 8,500 টাকা। তো চেকে মজুরি প্রদান করছে, তো মজুরি প্রদান করলে মজুরি কি একটা ব্যয়, মজুরি কি একটা ব্যয়, ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে না? তো যত বেশি মজুরি দেবো তত ব্যয় বৃদ্ধি পাবে, আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। তো এখানে লিখবো কি? মজুরি হিসাব ডেবিট। মজুরি হিসাব কি? ডেবিট। কেন? কারণ ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, মজুরি হিসাব ব্যয় বৃদ্ধি। একটু মানে কারেকশন করে নিয়ে, এটা হচ্ছে উপরে হবে আর উপরেরটা নিচে হবে। হ্যাঁ, তারপরে আমি মজুরিটা কিভাবে দিছি দেখো, চেকের মাধ্যমে দিছি। কিভাবে? চেকের মাধ্যমে। তো চেকের মাধ্যমে মজুরি দিলে ব্যাংকের টাকা কিন্তু চলে যাবে। আমি যাকে চেক দিব সে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিয়ে যাবে, আর ব্যাংকের টাকা কমে যাবে। সো ব্যাংকের টাকা যখন হ্রাস পাবে, ব্যাংকের নামক সম্পদটা কমে যাচ্ছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। সো এখানে লিখবো কি? ব্যাংক হিসাব ক্রেডিট। কি লিখবো? ব্যাংক হিসাব ক্রেডিট লিখবো। ব্যাংক হিসাব ক্রেডিট মাথায় রাখতে হবে। ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা মজুরি প্রদান করা হয়েছে? 8,500 টাকা। 8,500 টাকা আর হচ্ছে এখানে সম্পদ, ব্যাংক নামক সম্পদ হ্রাস। সো তোমার মজুরি হিসাব ডেবিট, কারণ ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে মজুরি হিসাব ডেবিট হবে, আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কারণ কি? ব্যাংক নামক সম্পদটা হ্রাস পাইছে, এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমি কারণ সহ ব্যাখ্যা করে দিলাম, তুমি একটু বুঝে নিও, আর একটু ভিডিওটা প্রয়োজন একটু বারবার দেখো। চলো আমরা গ নাম্বারে চাই। গ নাম্বারে কি বলছে দেখি। গ নাম্বারে বলছে কি? একটা ভাউচার তৈরি করতে হবে, ক্রেডিট ভাউচার। এখন কথা হচ্ছে কি বলা আছে, কত তারিখে? 25 তারিখের অনুযায়ী। 25 তারিখ বিসিটি ব্যাংক হতে প্রশিক্ষণ ভাতা প্রাপ্তি, এটা হচ্ছে আয়। তো আয় হলে ক্রেডিট হয়, এজন্য ক্রেডিট ভাউচার, আর ব্যয় হলে ডেবিট হয়, এজন্য ডেবিট ভাউচার। ভাউচার মূলত ক্রয় মানে আয় ব্যয়ের হিসাব সংরক্ষণের একটা সিস্টেম। এখানে মূলত আয় এবং ব্যয় সংরক্ষণ করতে হয়। এটা দুই প্রকার, ডেবিট এবং ক্রেডিট। তো ডেবিটে আমরা মূলত পণ্য ক্রয় প্লাস হচ্ছে অন্যান্য সকল ব্যয়ের জন্য নির্ণয় করি ডেবিট ভাউচার, আর ক্রেডিট ভাউচার নির্ণয় করি পণ্য বিক্রয় সহ যে কোনো আয়ের ক্ষেত্রে। তো এইখানে আমাদের 25 জানুয়ারি তারিখে আমরা হচ্ছে 13,000 টাকা আয় করেছিলাম সেবা প্রদান করে, প্রশিক্ষণ দিয়ে। তো এই টাকাটা আমরা এখানে লিখবো। তো প্রথমে আমরা ভাউচার নংটা কত? 503। তো এখানে আমরা লিখবো কত? 503 লিখলাম। দেখো 503 লিখলাম। তারপরে কি তোমার হচ্ছে 503, তারপর হিসাব খাতের নাম দরকার নেই, ঠিকানা কি দরকার নেই। ওকে, তারপর তারিখ, কত তারিখ? এটা হচ্ছে 25 তারিখ, জানুয়ারি 25, 2017। সো লিখবো কি? 25/7/2017। গ্রহণকারীর নাম কি? বিসিটি ব্যাংক। কি লিখবো? বিসিটি ব্যাংক। কি লিখবো? বিসিটি ব্যাংক। ওকে, তারপর দেখো ক্রমিক নং, এটা হচ্ছে 1 নং। আরো অনেক খরচ থাকতে পারে, আরো অনেক খরচ কি হয়? থাকতে পারে। এজন্য আমরা 1 নাম্বার 2 নাম্বার এভাবে লিখবো। যদি এখানে যেহেতু একটা আছে আমি 1 নাম্বার দিলাম, যদি এখানে 5টা এরকম খরচ থাকতো তাহলে 5 1 2 3 4 5 এভাবে সিরিয়াল অনুযায়ী লিখতাম। এখন দেখো তারপরে আমরা এখানে লিখবো কি? প্রশিক্ষণ ভাতা। এখানে খরচের বিবরণ বা আয়ের বিবরণ, সরি এখানে আয়ের বিবরণ হবে। হ্যাঁ, আয়ের বিবরণ। তারপর কি? প্রশিক্ষণ ভাতা। প্রশিক্ষণ ভাতা কত টাকা হবে বলো? 13,000 টাকা হবে। সো এখানে লিখবো কি? 13,000 টাকা। এখানে 13,000 টাকায় একটাই আছে, একটাই লিখলাম। সো এখানে তোমার হচ্ছে সিগনেচারটা এগুলো মোটামুটি এইভাবে দিতে হবে, ক্যাশিয়ার হিসাব রক্ষক এভাবে সিগনেচার দিতে হয়। যে এই হচ্ছে কাজ আমাদের, এখানে আর কোনো কাজ নেই। এখানে হয়তো আরও কিছু থাকতে পারে, প্রতিষ্ঠানের নামটাম। সো এটা তুমি একটু শখটা আবার একটু দেখে নিবা প্রয়োজনে। হ্যাঁ, একদম লিগ্যাল ওয়েতে করার জন্য আমার এখানে হয়তো হজবরলা হয়ে যাবে, কারণ আমরা আর কি খুব গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, পয়েন্টগুলো সেগুলো আমরা দিয়ে থাকি। সো এই হচ্ছে আমাদের আজকের সৃজনশীল প্রশ্নের উত্তর। তো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা কাজ করো, যদি আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আর সর্বোচ্চ চেষ্টা করবা বন্ধু বান্ধব সবার কাছে আমার এই লেকচারগুলো শেয়ার করে দেওয়ার জন্য, ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে দেওয়ার জন্য। 5 জন হয়তো ফ্রেন্ড আছে যারা প্রাইভেট পড়তে পারে না, কিংবা যাদের সক্ষমতা কম আছে, আর্থিক সমস্যা আছে, তাদেরকে একটু হেল্প করার জন্য হলো এই ভিডিওর লিঙ্কটা নিয়ে তাদেরকে দিয়ে বলে দিও যে এই ক্লাসগুলো নিয়মিত দেখে পুরো বইটা কমপ্লিট করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।